নমস্কার। আজকে আমরা পড়ব কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এ ফিউ বেসিক কনসেপ্টস। কোঅর্ডিনেশন কম্পাউন্ড ইনঅর্গানিক কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট জায়গা। কতটা ইম্পর্টেন্ট না, ক্যাটিনেশন প্রপার্টির জন্য যেমন, অর্থাৎ কার্বন কার্বন নিজেদের মধ্যে বন্ড তৈরি করতে পারে, এই ধর্মের জন্য যেমন অর্গানিক কেমিস্ট্রি এত বৈচিত্র্যপূর্ণ, একইভাবে এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি হয় বলে মেটালের ইনঅর্গানিক কেমিস্ট্রি এত বৈচিত্র্যপূর্ণ। তো প্রথমেই আমরা দেখে নেব যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড কাকে বলা হয়। সত্যি কথা বলতে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কিন্তু কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না, এটাকে ডিফাইন করা মুশকিল। তবুও আমাদের বোঝার জন্য আমরা বলতে পারি, when an central atom or ion is attached to a number of ions to form a distinct entity and the number of atoms directly attached to the central atom or ion is generally exceeds its normal covalency। অর্থাৎ কিনা, যখন কোনো একটি অ্যাটম বা আয়নের চারিদিকে কিছু আয়ন বা অ্যাটম বা নিউট্রাল মলিকুল এমনভাবে লেগে থাকে যে পুরো সিস্টেমটা একটা আলাদা এন্টিটি হিসেবে এক্সিস্ট করে, এবং ওই যে সেন্ট্রাল অ্যাটমটা রয়েছে তার যে নর্মাল কোভ্যালেন্সি, স্বাভাবিক অবস্থায় সে যত যোজ্যতা দেখায় তার তুলনায় তার যোজ্যতা যেন বেশি হয়ে যায়, তখন আমরা বলি যে ওটা একটি কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এটাকে যখন আমরা একটা উদাহরণ দিয়ে দেখব তখন ব্যাপারটা আরো পরিষ্কার হবে। যেমন ধরা যাক ফেরাস সালফেট। ফেরাস সালফেট একটা আয়নিক কম্পাউন্ড, আয়নিক সল্ট আমরা জানি, কিন্তু সলিড স্টেটে এটি একটি সল্ট হলেও এটিকে যখন আমরা জলীয় দ্রবণে দ্রবীভূত করি, জলে দ্রবীভূত করি, তখন এটা ফেরাস সালফেট আয়নিক কম্পাউন্ড হিসেবে থাকে না। এখানে হয় কি, আয়রন 2 যে সেন্ট্রাল অ্যাটম তার চারিদিকে 6খানা এরম জলের মলিকুল বা জলের অণু লেগে যায়, এবং এই যে একটি আয়রন সেন্টার 6টি জলের অণু দ্বারা কোঅর্ডিনেটেড হয়ে রয়েছে, এই যে গোটা আয়নটি হলো, অর্থাৎ Fe2 কোঅর্ডিনেটেড বাই 6 ওয়াটার মলিকুলস, পুরোটার ওপর 2 চার্জ প্লাস 2 চার্জ, এই অংশটি একটি কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এবং এটি একটি ডিস্টিংক্ট এন্টিটি, অর্থাৎ এটা কিন্তু সলিউশনে একটা আলাদা সত্তা হিসেবে এক্সিস্ট করে। এটাকে বলা হবে একটি কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আয়রনের কে বলা হয় হেক্সা অ্যাকুয়া আয়রন 2 কম্পাউন্ড। এখন দেখো, আমরা জানি আয়রনের স্বাভাবিক অবস্থায় যোজ্যতা থাকে 2 বা 3, ফেরাস হলে 2, ফেরিক হলে 3। ফেরাস সালফেটের ক্ষেত্রে আয়রনের যোজ্যতা কিন্তু 2। কিন্তু দেখো এখানে কি হয়েছে, সেন্ট্রাল আয়রন যে অ্যাটমটা রয়েছে তার চারিদিকে 6খানা জল মলিকুল কিন্তু লেগে রয়েছে। এই 6খানা, অর্থাৎ এর যেন 6 যোজ্যতা দেখাচ্ছে বলে মনে হচ্ছে, অর্থাৎ এর স্বাভাবিক অবস্থায় যা যোজ্যতা তার থেকে যেন বেশি যোজ্যতা দেখাচ্ছে। তো সেই জন্য একে বলা হচ্ছে আয়রনের একটি কমপ্লেক্স বা আয়রনের একটি কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এখানে বলে রাখা ভালো, কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর কমপ্লেক্স এই দুটো কিন্তু একই জিনিস। তেমনি আরো একটা উদাহরণ আমরা দেখি এখানে, BF3। BF3 একটা নিউট্রাল কম্পাউন্ড এবং এটি একটি সাধারণ যৌগ, কিন্তু যখন এটি একটি ফ্লুরাইড আয়নের সঙ্গে রিয়াকশন করে তখন এটি BF4 মাইনাস এই আয়নটি উৎপন্ন করে, টেট্রাফ্লুরো বোরেট। এই টেট্রাফ্লুরো বোরেট কিন্তু সাধারণ কম্পাউন্ড নয়, এটি একটি কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কি হয় না, বোরনের স্বাভাবিক অবস্থায় যোজ্যতা কিন্তু 3, BF3 ক্ষেত্রে যোজ্যতা দেখো 3, কিন্তু যখনই BF4 মাইনাস হয়ে যাচ্ছে দেখো বোরন অ্যাটমটার সঙ্গে কিন্তু 4টে ফ্লোরিন যুক্ত হয়ে রয়েছে, অর্থাৎ নর্মাল কোভ্যালেন্সির থেকে যেন এক্সিড করছে, সেই জন্য BF4 মাইনাস একটা কমপ্লেক্স আয়ন। তাহলে আমরা দেখলাম যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড মোটামুটি ভাবে কাদেরকে বলা হয়। তো কোঅর্ডিনেশন কম্পাউন্ড বুঝতে গেলে আমরা একটু পিছনের দিকে চলে যাই। কোঅর্ডিনেশন কম্পাউন্ড যদিও তোমরা দেখলে যে একটি মেটাল, সেন্ট্রাল মেটাল অ্যাটম সে তৈরি করেছে, যেমন আয়রন, এখানে আয়রন 2, তেমনি নন মেটাল অর্থাৎ অধাতু, বোরন কিন্তু একটি অধাতু,
সেও তৈরি করতে পারছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কিন্তু সাধারণত কোঅর্ডিনেশন কম্পাউন্ডে আমরা দেখি যে ধাতুরাই, বিশেষ করে যারা ট্রানজিশন মেটাল, তারাই সাধারণত কোঅর্ডিনেশন কমপ্লেক্স ফর্ম করে। তো আমরা যদি পিছনের দিকে দেখি, তবে এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের প্রথম ব্যাখ্যা করতে পেরেছিলেন ঠিকভাবে যিনি, তার নাম হচ্ছে আলফ্রেড ওয়ার্নার। তিনি জার্মানির একজন কেমিস্ট ছিলেন এবং কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আবিষ্কারের জন্য, কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে ব্যাখ্যা করার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো আলফ্রেড ওয়ার্নার এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে ব্যাখ্যা করার জন্য কয়েকটি পস্টুলেট দিলেন, কয়েকটি ধারণা তিনি মানুষকে, কেমিস্ট্রির কয়েকটি ধারণা তিনি বললেন। তো সেগুলো কি পস্টুলেট আমরা দেখে নিই। প্রথম হচ্ছে যে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন, যে কেন্দ্রের যে পরমাণুটা বা আয়নটা যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করছে, সে দু ধরনের যোজ্যতা দেখায়। প্রাথমিক যোজ্যতা বা প্রাইমারি ভ্যালেন্সি, আর সেকেন্ডারি ভ্যালেন্সি বা গৌণ যোজ্যতা বা সেকেন্ডারি ভ্যালেন্সি। তো প্রাইমারি ভ্যালেন্সি কাকে বলা হয়? প্রাইমারি ভ্যালেন্সিকে বলা হচ্ছে আয়োনাইজেবল ভ্যালেন্সি। অর্থাৎ ধরো একটা আয়রন 2, অর্থাৎ ফেরাস আয়ন, সে যদি সেন্ট্রাল অ্যাটম হয়, যেমন আমরা আগের স্লাইডে দেখেছি যে এখানে একটি ফেরাস আয়ন, তার চারিদিকে 6টা জলের মলিকুল লেগে একটি কমপ্লেক্স তৈরি করেছে, কিন্তু তার ওভারঅল যে চার্জ তার উপর, সেটা কিন্তু +2 রয়েছে। তো এই +2টাকে বলা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি বা প্রাথমিক যোজ্যতা। এটা আয়োনাইজেবল, অর্থাৎ তুমি যদি জলীয় দ্রবণে দেখো, তাহলে কিন্তু এই যে +2 চার্জ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আয়োনাইজেবিলিটি। এটা কি কার সাথে কোরিলেট করা যেতে পারে? না, সেন্ট্রাল অ্যাটমটার অক্সিডেশন স্টেটের উপরে। আয়রন 2 সেই জন্য এর বাইরের যোজ্যতা 2, তাই হচ্ছে +2 চার্জ আমরা বাইরে দেখতে পাচ্ছি। সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে নন আয়োনাইজেবল, এবং এটি কার সাথে কোরিলেট করা যায়? না, নাম্বার অফ অ্যাটম ডিরেক্টলি অ্যাটাচড টু দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন। অর্থাৎ দেখো এখানে একটি আমরা উদাহরণ দেখিয়েছি, Fe6 4-। তো এই Fe6 এর দেখো আয়রন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তার সঙ্গে 6টি সায়ানাইড আয়ন এসে যুক্ত হয়েছে। তো এই যে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে যে অ্যাটমগুলো, সেগুলো হচ্ছে সায়ানাইডের কার্বন অ্যাটম। এখানে 6টি সায়ানাইড, অর্থাৎ 6টি সায়ানাইড রয়েছে বলে এখানে এর যোজ্যতা সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে 6। এবারে আমরা এই যে Fe6 যেটা ফেরোসায়ানাইড বলা হয়, এই ফেরোসায়ানাইড কমপ্লেক্সের প্রাইমারি ভ্যালেন্সি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি, এই দুটোকে আমরা দেখে নিই। দেখো ফেরোসায়ানাইডের ক্ষেত্রে যে সেন্ট্রাল মেটাল আয়ন সেটা হচ্ছে ফেরাস আয়ন Fe2, আর তার বাইরে 6টি সায়ানাইড আয়ন লেগে রয়েছে। প্রত্যেকটি সায়ানাইড আয়নের চার্জ হচ্ছে -1, তোমরা জানো। সেই জন্য যে কমপ্লেক্স হলো, এই 6টি সায়ানাইড আয়নের সঙ্গে লেগে যে কমপ্লেক্সটি তৈরি করলো বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা তৈরি করলো, তার ওভারঅল যোজ্যতা হবে +2 -6 = -4। সেই 4টি -4কে নিউট্রালাইজ করার জন্য 4টি পটাশিয়াম আয়ন এর সঙ্গে আয়নিক বন্ডে যুক্ত থাকে। তাহলে এই যে 4টি টোটাল কমপ্লেক্সটি যে তৈরি হলো, তার যে -4 চার্জ, এই -4টি হচ্ছে কোত্থেকে আসছে? না, সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেটের উপর ডিরেক্টলি ডিপেন্ড করছে। সেই জন্য এটা হচ্ছে ওর প্রাইমারি ভ্যালেন্সি। আর যেহেতু সেন্ট্রাল আয়রন ফেরাস আয়নের উপর সঙ্গে 6টি সায়ানাইড মলিকুল লেগে রয়েছে, 6টি সায়ানাইড আয়ন লেগে রয়েছে, সেই জন্য এর সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে 6। অন্যভাবে বলা যেতে পারে, এই যে সেকেন্ডারি ভ্যালেন্সি, অর্থাৎ সেন্ট্রাল আয়নের সঙ্গে যতগুলি অ্যাটম ডিরেক্টলি অ্যাটাচ রয়েছে, সেই সংখ্যাটিকে বলা হয় এর কোঅর্ডিনেশন নাম্বার। তো সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বারের সঙ্গে একই হয়। দ্বিতীয় পস্টুলেট যেটা আলফ্রেড ওয়ার্নার বললেন,
সেটি হচ্ছে যে এই যে সেকেন্ডারি ভ্যালেন্স রয়েছে, প্রতিটা মেটাল অ্যাটমের জন্য বা মেটাল আয়নের জন্য এই সেকেন্ডারি ভ্যালেন্সটা হচ্ছে ফিক্সড। অর্থাৎ একটা নির্দিষ্ট মেটাল আয়নের জন্য তার সেকেন্ডারি ভ্যালেন্সি কত হবে সেটা কিন্তু আগে থেকে নির্ধারিত। এবং অর্থাৎ কিনা যে কোঅর্ডিনেশন নাম্বার হবে সেই কোঅর্ডিনেশন নাম্বার ইজ ফিক্সড। এটা হচ্ছে দ্বিতীয় পস্টুলেট। 3 নম্বর পস্টুলেট উনি বলছেন যে প্রাইমারি ভ্যালেন্সি অফ দ্য মেটাল আয়ন ইজ স্যাটিসফাইড বাই আয়ন্স, anions or cations, whereas the secondary valency may be satisfied by anions, neutral molecules or even cations. দেখো প্রাইমারি ভ্যালেন্সি যেটা হচ্ছে অর্থাৎ কিনা যেটা আয়নাইজেবল ভ্যালেন্সি সেটা সবসময় হয় অ্যানায়ন নয় ক্যাটায়ন দিয়ে স্যাটিসফাই হয়। যেমন ধরো আমরা আগের স্লাইডে দেখেছি যে আয়রন 2 সেন্টারের সঙ্গে 6টি জলের মলিকুল লেগে যে হেক্সা অ্যাকুয়া আয়রন 2 তৈরি করেছে, তার যে প্রাইমারি ভ্যালেন্সি সেটাকে সালফেট অ্যানায়ন এসে স্যাটিসফাই করছে। আর সেকেন্ডারি ভ্যালেন্সি কে স্যাটিসফাই করছে না নিউট্রাল ওয়াটার মলিকুল কিন্তু সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে। এইখানেও তোমরা দেখো এই যে 6টি সায়ানাইড আয়ন এসে লেগেছে দিয়ে এফিসিয়েন্সি কমপ্লেক্স তৈরি করেছে, তার প্রাইমারি ভ্যালেন্সিকে 4টি পটাশিয়াম ক্যাটায়ন এসে স্যাটিসফাই করছে আর সেকেন্ডারি ভ্যালেন্সিকে 6টি সায়ানাইড আয়ন এসে স্যাটিসফাই করছে। এবং আলফ্রেড ওয়ার্নারের শেষ পস্টুলেট যেটা এবং সব থেকে ইম্পর্টেন্ট হয়তো সেটা হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি শোজ ডিরেকশনাল প্রপার্টি। অর্থাৎ এই যে সেকেন্ডারি ভ্যালেন্সি রয়েছে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সেটার দিক নির্দেশক ধর্ম রয়েছে। দিক নির্দেশক ধর্ম কাকে বলা হয় না এই যে 6খানা যোজ্যতা দেখো আয়রন 2 সেন্টারের, সেই 6খানা যোজ্যতা নির্দিষ্ট দিকে ওরিয়েন্টেড। সহজ করে বলতে গেলে যে এই যে কোঅর্ডিনেশন নাম্বার বা সেকেন্ডারি ভ্যালেন্সি সেগুলো কোন দিক থেকে মলিকুল এসে লাগবে সেটার জিওমেট্রিকটা 3D স্পেসে কিন্তু ফিক্সড। অর্থাৎ it has fixed geometric position in the space around the central atom or ion. এবারে সহজ করে বলি কি করে মনে রাখবে না, যখনই দেখবে সাধারণত আমরা যেভাবে কেমিক্যাল ফর্মুলা লিখি কোনো কমপ্লেক্সে, যে অংশটুকু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেটা হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সির জন্য, আর তার সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সির জন্য দায়ী। যেমন এখানে দেখো K4 এফিসিয়েন্সি আমরা লিখেছি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে 6টি সায়ানাইড আয়ন, সেটি সেন্ট্রাল আয়রনের উপর লেগে রয়েছে, সেই জন্য এর সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে 6। আর বাইরে দেখো 4টে পটাশিয়াম আয়ন এসে সেটাকে স্যাটিসফাই করেছে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের বাইরের যে যোজ্যতা সেটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি। এটা মনে রাখার জন্য, এটা পরীক্ষায় লেখার জন্য কিন্তু নয়। আলফ্রেড ওয়ার্নারের এই যে পস্টুলেট এগুলোকেই আমরা আস্তে আস্তে আরো কিছুক্ষণ ধরে বোঝার চেষ্টা করব। কিন্তু তার আগে আমরা অবশ্যই এই ডিরেকশনাল প্রপার্টি যে রয়েছে সেকেন্ডারি ভ্যালেন্সির সেটা নিয়ে আরো আলোচনা করব। কিন্তু তার আগে আমরা কোঅর্ডিনেশন নাম্বার কিভাবে ফুলফিল করে সেই ব্যাপারগুলো একটু একটু দেখে নেব। তো আমরা আগে দেখেছি যে কমপ্লেক্স মলিকুলের ক্ষেত্রে, কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে যে সেন্ট্রাল মেটাল অ্যাটম তার সঙ্গে কিছু অ্যানায়ন অথবা নিউট্রাল মলিকুল এসে যুক্ত হয় এবং কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করে। এই যে অ্যানায়ন বা আয়ন বা মলিকুল যারা এসে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে বন্ড তৈরি করছে দিয়ে সেকেন্ডারি ভ্যালেন্সিকে ফুলফিল করছে তাদেরকে বলা হয় লিগ্যান্ড। লিগ্যান্ড তাহলে কাকে বলে? লিগ্যান্ড হচ্ছে যারা সেকেন্ডারি ভ্যালেন্সিকে ফুলফিল করতে পারে। তো লিগ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তো লিগ্যান্ড তাহলে সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে এবং নাম্বার অফ লিগ্যান্ড যতগুলো লেগে থাকছে সেটা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টু কোঅর্ডিনেশন নাম্বার। এবারে তোমরা দেখো
সাধারণত আমি আগেই বলেছি যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড কারা তৈরি করে, না মেটাল আয়ন, বিশেষ করে ট্রানজিশন মেটাল আয়নগুলো কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করে। এবারে ট্রানজিশন মেটাল আয়ন বা মেটাল আয়ন যখনই বলছি, তারা সাধারণত ক্যাটায়নিক স্পিসিস হয়, অর্থাৎ তারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়। তো সাধারণত লিগ্যান্ডগুলো সেই জন্য কিছু ইলেকট্রন তাদেরকে দিতে পারে, অর্থাৎ পেয়ার অফ ইলেকট্রন তারা দিতে পারে এবং দেয় বলেই কোঅর্ডিনেশন বন্ড তৈরি হয়। অর্থাৎ যে লিগ্যান্ডগুলো আমরা বলছি যে সেই লিগ্যান্ডগুলো কিন্তু একটা প্রপার্টি হলো তারা ইলেকট্রন ডোনেট করতে পারে। ইলেকট্রন ডোনেট কারা করতে পারে, না লুইস বেসেরা করতে পারে, অর্থাৎ লিগ্যান্ডস আর লুইস বেসেস। Number of ligands bonded to the central atom or ion is proportional to the coordination number. সাধারণত, কেন সাধারণত বলছি বোঝাবো এরপর। এরপরে আমরা আসছি লিগ্যান্ডের একটি ইম্পর্টেন্ট অ্যাসপেক্টের উপর আমরা ফোকাস করব, সেটা হচ্ছে লিগ্যান্ডের ডেন্টিসিটি। ডেন্টিসিটি হচ্ছে একটা লিগ্যান্ডের কতগুলো দাঁত আছে, খুব সহজ করে বলতে গেলে, অর্থাৎ একটা লিগ্যান্ড কতভাবে ইলেকট্রন পেয়ার সেন্ট্রাল মেটাল অ্যাটমকে বা মেটাল আয়নকে দিতে পারে। হাউ মেনি ডোনর সাইটস ইজ প্রেজেন্ট ইন এ লিগ্যান্ড ইজ কল্ড দ্য লিগ্যান্ড ডেন্টিসিটি। যেমন ধরো কয়েকটি লিগ্যান্ড আমরা এখানে দেখিয়েছি, তোমরা আগেই দেখেছো, আমরা আগে দুটো কোঅর্ডিনেশন কম্পাউন্ড দেখেছি। একটা হচ্ছে একটা আয়রন সেন্টারের চারিদিকে 6খানা জল মলিকুল লেগে আছে, আরেকটাতে হচ্ছে একটি সেন্ট্রাল আয়রন 2 সেন্টারের সঙ্গে 6খানা সায়ানাইড আয়ন লেগে আছে, অর্থাৎ জল এবং সায়ানাইড আয়ন এরা দুজনেই হচ্ছে কিন্তু লিগ্যান্ড। দেখো জলের দুটো লোন পেয়ার আছে আমরা জানি, দুটো আনপেয়ার্ড লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে আমরা জানি, এই দুটির মধ্যে একটিকে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে দিতে পারে বলেই এ কিন্তু এক ধরনের লিগ্যান্ড। তেমনই কার্বনিল কম্পাউন্ড, মানে কার্বনিল বা যেটাকে আমরা সহজ বাংলায় বলি কার্বন মনোক্সাইড মলিকুল, এটা নিউট্রাল, কিন্তু এর কার্বনের ওপর এবং অক্সিজেনের ওপর একটি করে লোন পেয়ার আছে। এর মধ্যে কোনো একটি যদি সেন্ট্রাল মেটাল আয়নকে দিতে পারে তাহলে কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করতে পারে, এটি একটি লিগ্যান্ড। অ্যামোনিয়া, অ্যামোনিয়া আর নাইট্রোজেনের মাথায় একটি লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, সেই জন্য অ্যামোনিয়া একটি লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে। সায়ানাইডের ক্ষেত্রেও কার্বনের মাথাতেও লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, নাইট্রোজেনের মাথাতেও রয়েছে, সেই জন্য এরাও কিন্তু এই ইলেকট্রন ডোনেট করতে পারে বলে লিগ্যান্ড। এবার আমরা আগেই বলেছি যে ডেন্টিসিটি, ডেন্টিসিটি কি না কতগুলো ডোনার সাইট রয়েছে। দেখো জলের ক্ষেত্রে এই অক্সিজেন অ্যাটম দিয়েই এ বাইন্ড করতে পারে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে, সেই জন্য এটি হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড। কার্বনিল সাধারণত কার্বন দিয়ে মেটাল সেন্টারের সঙ্গে বাইন্ড করে, সেজন্য এটাও মনোডেন্টেড লিগ্যান্ড হিসেবেই সাধারণত আমরা দেখতে পাই। অ্যামোনিয়া, অ্যামোনিয়াও নাইট্রোজেন এর মাধ্যমে ইলেকট্রন ডোনেট করতে পারে, ওর অর্থাৎ এটিও একটি মনোডেন্টেড লিগ্যান্ড। সায়ানাইডের ক্ষেত্রে সাধারণত এই কার্বন দিয়ে অথবা নাইট্রোজেন দিয়ে দুদিক দিয়েই বাইন্ড করতে পারে, কিন্তু সাধারণত যে কোনো একটি হয় কার্বন নয় নাইট্রোজেন দিয়ে বাইন্ড করে মেটাল সেন্টারের সাথে, সেজন্য এটিও একটি মনোডেন্টেড লিগ্যান্ড। যে সমস্ত লিগ্যান্ডে একের অধিক ডোনার সাইট রয়েছে তাদেরকে আমরা পলিডেন্টেড লিগ্যান্ড বলি। অনেকগুলো দাঁত আছে, পলিডেন্টেড লিগ্যান্ড। পলিডেন্টেড লিগ্যান্ডের কতগুলি ডোনার সাইট রয়েছে সেই অনুযায়ী কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি। যে সমস্ত লিগ্যান্ডের দুটি ডোনার সাইট রয়েছে তাদেরকে বাইডেন্টেড লিগ্যান্ড বলা হয়। যেমন দেখো ইথিলিন ডাইয়ামিন, এটি একটা বিখ্যাত লিগ্যান্ড, তোমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে বারবার এই লিগ্যান্ডের কথা উঠে আসবে। ইথিলিন ডাইয়ামিনে দেখো দুটো নাইট্রোজেন অ্যাটম রয়েছে এবং দুটোই কিন্তু পেয়ার অফ ইলেকট্রন মেটাল সেন্টারকে দান করতে পারে, সেই জন্য এটি একটি বাইডেন্টেড লিগ্যান্ড। তেমনি এখানে দেখো বাইপিরিডিন, এরও দুখানা নাইট্রোজেন অ্যাটম রয়েছে যাদের কাছে পেয়ার অফ লোন পেয়ার অফ ইলেকট্রনস রয়েছে। তো এই নাইট্রোজেন অ্যাটম এবং এই নাইট্রোজেন অ্যাটম দুজনাই কিন্তু মেটালের সাথে বাইন্ড করতে পারে, সেই জন্য এটি বাইডেন্টেড লিগ্যান্ড। তেমনি এটি একটি অক্সালেট আয়ন। অক্সালেট আয়নের দুটো অক্সিজেন
দুটি অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ থাকে এবং সেই নেগেটিভ চার্জ আবার ডিলোকালাইজও করে যায়। সেই ডিলোকালাইজ অবস্থাতেও দুটো অক্সিজেন অ্যাটম দিয়ে কিন্তু এ মেটাল সেন্টারের সঙ্গে বাইন্ড করতে পারে, সেই জন্য এটি একটি বাইডেন্টেড লিগ্যান্ড। এখানে দেখো ইথিলিন ডাইঅ্যামিনেরই অর্থাৎ একটা নাইট্রোজেনের দুদিক থেকে যেন দুটো ইথিলিন ডাইঅ্যামিন বেরিয়ে এসছে, এটা একটি ট্রাইডেন্টেড লিগ্যান্ড। এই নাইট্রোজেন এবং এই নাইট্রোজেন, তিনটি নাইট্রোজেনই কিন্তু মেটালের সাথে বাইন্ড করতে পারে, এটা ট্রাইডেন্টেড লিগ্যান্ড। তেমনি টেট্রাডেন্টেড লিগ্যান্ডের এখানে আমরা দুরকম উদাহরণ দেখিয়েছি। দেখো এদের প্রত্যেকেরই 4টি করে নাইট্রোজেন অ্যাটম রয়েছে যারা মেটালের সঙ্গে বাইন্ড করতে পারে, তাই এরা টেট্রাডেন্টেড লিগ্যান্ড। তো আমরা কি দেখলাম না, একটা লিগ্যান্ডের যতগুলো বাইন্ডিং সাইট থাকছে সেগুলো তার সংখ্যা অনুযায়ী আমরা লিগ্যান্ডদেরকে শ্রেণীবিভাগ করতে পারি। একটি বাইন্ডিং সাইট থাকলে মনোডেন্টেড লিগ্যান্ড, দুটি থাকলে বাইডেন্টেড লিগ্যান্ড, তিনটি থাকলে ট্রাইডেন্টেড লিগ্যান্ড, চারটি থাকলে টেট্রাডেন্টেড লিগ্যান্ড, এরপরেও পেন্টাডেন্টেড, হেক্সাডেন্টেড এই সমস্ত লিগ্যান্ডও পাওয়া যায়। কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ডেন্টিসিটি কি এবং লিগ্যান্ডকে সেইভাবে ডেন্টিসিটির ভিত্তিতে কিভাবে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। এরপরে চলো আমরা কিছু স্পেশাল লিগ্যান্ডের দিকে তাকাই। তার মধ্যে প্রথমটি হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বিডেন্টেড কথাটা কোথা থেকে আসছে না, অ্যাম্বি শব্দটি আসছে মানে দুরকম ভাবে যদি কোনো কিছু করা যেতে পারে, সেখান থেকে এমবি শব্দটা আসছে। অ্যাম্বিডেন্টেড মানে হচ্ছে যে তাদের মোর দ্যান ওয়ান ডোনার সাইট থাকতে পারে এবং মোর দ্যান ওয়ান মোড অফ কোঅর্ডিনেশন তারা দেখাতে পারে। উদাহরণ দিয়ে বললে সুবিধা হয়, যেমন আগেই আমরা দেখেছি, দেখো কার্বনিল বা কার্বন মনোক্সাইড, এই কার্বন সেন্টার দিয়েও গিয়ে বাইন্ড করতে পারে মেটালের সাথে, অক্সিজেন সেন্টার দিয়েও বাইন্ড করতে পারে মেটালের সাথে, একে বলা হয় অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। একইভাবে সায়ানাইড কার্বন সেন্টার দিয়েও মেটালের সঙ্গে বাইন্ড করতে পারে, নাইট্রোজেন সেন্টার দিয়েও মেটালের সঙ্গে বাইন্ড করতে পারে, সেই জন্য একে বলা হয় অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। একইভাবে খুব একটা বিখ্যাত অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হচ্ছে নাইট্রো আর নাইট্রিটো, অর্থাৎ NO2, সহজ কথায় NO2 নাইট্রোজেন ডোনার দিয়েও গিয়ে মেটাল সেন্টারে বাইন্ড করতে পারে, আবার অক্সিজেন দিয়েও বাইন্ড করতে পারে। তো যখন নাইট্রোজেন দিয়ে মেটাল সেন্টারের সঙ্গে বাইন্ড করে তখন একে বলা হয় নাইট্রো লিগ্যান্ড, আর যখন অক্সিজেনের সঙ্গে অক্সিজেন ডোনার দিয়ে গিয়ে মেটালের সাথে বাইন্ড করে তখন বলা হয় নাইট্রিটো লিগ্যান্ড। এবারে কোনখান, ধরো একটা মেটাল রয়েছে, তো এম ধরো, তো এম এর সঙ্গে এই নাইট্রো লিগ্যান্ড বা নাইট্রিটো লিগ্যান্ড এসে বাইন্ড করলো, তো নাইট্রোজেন দিয়ে বাইন্ড করবে না অক্সিজেন দিয়ে বাইন্ড করবে সেটা কার উপর ডিপেন্ড করছে মেটাল সেন্টারটার উপর। কিভাবে ডিপেন্ড করছে আমরা আরো বিস্তারে আলোচনা করব। তেমনি আরো একখানা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ হচ্ছে এখানে দেখানো হয়েছে, দেখো কার্বনের সঙ্গে ডবল বন্ড সালফার এবং একটি করে অক্সিজেন নেগেটিভ চার্জ রয়েছে, তো দুটি অক্সিজেন দিয়েও বাইন্ড করতে পারে, তাদের একটি বাইডেন্টেড লিগ্যান্ড। বাইডেন্টেড অ্যাম্বিডেন্টেড, বাইডেন্টেড কারণ দুটো সেন্টার দিয়ে সরাসরি মেটালের সঙ্গে বাইন্ড করতে পারে, আবার অ্যাম্বিডেন্টেড কারণ দুভাবে বাইন্ড করতে পারে, দুটো অক্সিজেন দিয়ে বাইন্ড করতে পারে অথবা দুটো সালফার দিয়ে বাইন্ড করতে পারে। এবারে দেখো কোন মেটালের সঙ্গে অক্সিজেন দিয়ে বাইন্ড করবে আর কোন মেটালের সঙ্গে সালফার দিয়ে বাইন্ড করবে সেটা কিন্তু ডিপেন্ড করছে মেটাল সেন্টারের প্রপার্টির ওপর। এখানে তোমরা আগে পড়েছো এমন একটি কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে হার্ড সফট অ্যাসিড বেস, অর্থাৎ HSAB প্রিন্সিপাল। দেখো অক্সিজেন আর সালফারের মধ্যে অক্সিজেন হচ্ছে হার্ড ডোনার, কারণ হচ্ছে অক্সিজেনের সাইজ ছোট আর সালফার হচ্ছে কিন্তু সাইজ বড়, অর্থাৎ অক্সিজেনের পোলারাইজেবিলিটি কম, সালফারের পোলারাইজেবিলিটি বেশি। অক্সিজেন হার্ড সেন্টার, সালফার অপেক্ষাকৃত সফট ডোনার সাইড। এবারে ধরো মেটাল সেন্টার, তুমি একটা মেটাল আয়ন সলিউশনে রয়েছে, তার সঙ্গে সেই লিগ্যান্ডটি বাইন্ড করবে, যদি সেই মেটাল আয়নটি হার্ড হয় তখন এই লিগ্যান্ডের টেন্ডেন্সি থাকবে সেই হার্ড মেটাল আয়নের সাথে অক্সিজেন দিয়ে বাইন্ড করার, আর যদি সেটি সফট নেচারের মেটাল আয়ন হয় তখন কিন্তু সালফার দিয়ে বাইন্ড করার টেন্ডেন্সি দেখাবে। যেমন ধরো
তুমি লিগ্যান্ডটি নিয়েছো এবং ক্যালসিয়াম +2 আয়ন সেটি সলিউশনে রয়েছে। তো কিভাবে বাইন্ড করার চেষ্টা করবে? ক্যালসিয়াম আমরা জানি হার্ড নেচারের মেটাল আয়ন। তো ক্যালসিয়াম যদি বাইন্ড করে তো তার টেন্ডেন্সি থাকবে অক্সিজেনের সাথে বাইন্ড করার। আর যদি মার্কিউরাস আয়ন যদি সেখানে থাকে, মার্কিউরাস আয়ন আমরা জানি সফট টাইপের মেটাল আয়ন। তো সফট মেটাল আয়ন বলে সালফার দিয়ে কিন্তু মার্কারির সাথে বাইন্ড করার চেষ্টা করবে। অর্থাৎ আমরা কি দেখলাম? অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হচ্ছে সেই সমস্ত লিগ্যান্ড যাদের একাধিক বাইন্ডিং সাইট থাকে এবং তারা একাধিকভাবে মেটালের সঙ্গে কোঅর্ডিনেট করতে পারে। এবং কিভাবে বাইন্ড করছে, মেটালের সাথে কোন ডোনার সাইড দিয়ে বাইন্ড করছে সেটা ডিপেন্ড করছে কোন মেটাল আয়নের সাথে সে বাইন্ড করছে তার উপর ডিপেন্ড করছে। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের পর আমরা আরেকটা ক্লাস অফ লিগ্যান্ড নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ফ্লেক্সি কথাটা শব্দটা শুনছো মানে বুঝতে পারছো যে ফ্লেক্সিবিলিটি আছে কোথাও না কোথাও। ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড কি না, একটা লিগ্যান্ড যখন এর ডেন্টিসিটি ফিক্সড নয়, অর্থাৎ when a ligand can vary its denticity then it's called a flexidented ligand। যেমন ধরো এখানে একটি লিগ্যান্ড দেখানো হয়েছে, খুব বিখ্যাত লিগ্যান্ড, ইনঅর্গানিক কেমিস্ট্রির পদে পদে এর সঙ্গে তোমরা পরিচিত হবে, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, যাকে সহজ করায় বলা হয় ইডিটিএ। এখানে কতগুলো বাইন্ডিং সাইট আছে দেখো, দুটো নাইট্রোজেন, এই কার্বক্সিলেটগুলো, এই কার্বক্সিলেটের অক্সিজেনগুলো রয়েছে, কার্বক্সিলিক অ্যাসিডের অক্সিজেনগুলো রয়েছে, অর্থাৎ মিনিমাম প্রত্যেকটি কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটি অক্সিজেন অ্যাটম দিয়ে যদি বাইন্ড করে, চারটির জন্য 4 প্লাস দুটো নাইট্রোজেন অর্থাৎ 6। আবার এই ইডিটিএ কিন্তু ট্রাইডেন্টেড লিগ্যান্ড হিসেবেও বাইন্ড করতে পারে। ধরো এখানে এইদিকে একটা মেটাল সেন্টার রয়েছে, এই অক্সিজেন আর এই নাইট্রোজেন দিয়ে বাইন্ড করে ট্রাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে বাইন্ড করতে পারে। এদিকে আরেকটি মেটাল আয়নের সঙ্গে এই অক্সিজেন আর এই নাইট্রোজেন নিয়ে বাইন্ড করেও ট্রাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে বাইন্ড করতে পারে। টেট্রাডেন্টেড লিগ্যান্ড হিসেবেও বাইন্ড করতে পারে, যখন ধরো দুটো অক্সিজেন অ্যাটম আর দুটো নাইট্রোজেন অ্যাটম বাইন্ড করলো আর দুটো কার্বক্সিলেট ড্যাংলিং অবস্থায় অর্থাৎ খোলা অবস্থায় পাশে রয়ে গেল, তখন টেট্রাডেন্টেড লিগ্যান্ড হিসেবেও বাইন্ড করতে পারে। তেমনি এই ইডিটিএ এমনকি বাইডেন্টেড পেন্টাডেন্টেড হিসেবেও বিহেভ করতে পারে। তো এর ডেন্টিসিটি কি হচ্ছে না 2, 3, 4, 5, 6 এই বিভিন্ন রকম ডেন্টিসিটি দেখাতে পারে, সেজন্য এটি একটি ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। মজার ব্যাপার হলো শুধু ইডিটিএ যে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড এরকম নয়, মোস্ট অফ দ্য পলিডেন্টেড লিগ্যান্ডস অর্থাৎ আমরা আগে যেগুলো দেখেছি বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড, এই পলিডেন্টেড যে লিগ্যান্ডগুলো তাদের বেশিরভাগই ঠিক অবস্থায় ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড হিসেবে বাইন্ড করতে পারে। যেমন ধরো এই বাইডেন্টেড লিগ্যান্ড হচ্ছে ইথিলিন ডায়ামিন, মনোডেন্টেড লিগ্যান্ড হিসেবে বাইন্ড করতে পারে, কিন্তু ধরো এদিকে একটি মেটাল সেন্টার রয়েছে, এদিকে একটি মেটাল সেন্টার রয়েছে, মাঝে ব্রিজিং হিসেবে রয়ে গেল। তো প্রত্যেক এই দুটি প্রান্ত কিন্তু মনোডেন্ট হিসেবে বিহেভ করতে পারে। ব্রিজিং এর কথা যদি বাদও দিই, এ ধরো টেট্রাডেন্টেড লিগ্যান্ড এগুলো কিন্তু ট্রাইডেন্টেড হিসেবে বা বাইডেন্টেড হিসেবেও বিহেভ করতে পারে। তো মোস্ট অফ দ্য পলিডেন্টেড লিগ্যান্ড ক্যান বিহেভ অ্যাজ এ ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড ইন প্রপার সিচুয়েশন। প্রপার সিচুয়েশন শব্দটি এখানে ইম্পর্টেন্ট। তো আমরা লিগ্যান্ড সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জানলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আরো একটি ধরনের লিগ্যান্ড নিয়ে আমরা আলোচনা করব, যাদের বলা হয় কিলেটিং লিগ্যান্ডস, অথবা বলতে পারো আমরা এক ধরনের কোঅর্ডিনেশন কম্পাউন্ড নিয়ে আলোচনা করব যাদেরকে বলা হয় কিলেটস। এটিও খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট অফ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। কিলেটস কাদেরকে বলা হয় আগে আমরা বুঝে নিই। যখন পলিডেন্টেড লিগ্যান্ড একটা সিঙ্গেল সেন্ট্রাল অ্যাটম বা আয়নের সঙ্গে এমনভাবে যুক্ত হয় বা এমনভাবে বন্ধন তৈরি করে যে একাধিক আলাদা আলাদা কোঅর্ডিনেশন বন্ড তৈরি হচ্ছে। When a polydentate ligand bind with a single central atom or ion via more than one separate coordination bonds,
দেন ইটস কল্ড এ কিলেট। চিলেট নয়, কিলেট। এখানে কোন কোন শব্দগুলো ইম্পর্টেন্ট না, পলিডেন্টেড লিগ্যান্ড হতে হবে, তবেই কিলেট তৈরি করতে পারবে। একটা সিঙ্গেল সেন্ট্রাল অ্যাটম বা আয়নের সঙ্গে এমনভাবে যুক্ত হতে হবে যাতে একের অধিক সেপারেট কোঅর্ডিনেশন বন্ড তৈরি হচ্ছে, তখন তাকে বলা হয় কিলেটস। আর ওই যে লিগ্যান্ডটি, পলিডেন্টেড লিগ্যান্ডটি, সেটাকে বলা হয় কিলেটিং লিগ্যান্ড। যেমন ধরো এখানে একটি সাধারণ মেটাল আয়নকে এম হিসেবে দেখানো হয়েছে। ইথিলিন ডাইয়ামিন তোমাদের চেনা লিগ্যান্ড, দুটো নাইট্রোজেন অ্যাটম থেকে ডোনেশন হয়ে কোঅর্ডিনেশন বন্ড তৈরি করেছে। দেখো নাইট্রোজেন, এইটি একটি পলিডেন্টেড লিগ্যান্ড, ইথিলিন ডাইয়ামিন বাইডেন্টেড লিগ্যান্ড। এর দুটো ডোনার সাইড থেকে একই সঙ্গে ইলেকট্রন ডোনেশন করছে এই মেটাল সেন্টার মেটাল আয়নকে, এবং দুটো আলাদা আলাদা কোঅর্ডিনেশন বন্ড তৈরি করছে, সেই জন্য এটিকে বলা হয় কিলেট। দ্বিতীয় উদাহরণে এসো, নিকেল ডিএমজি কমপ্লেক্স। তোমরা ল্যাবরেটরিতে সবাই আশা করি এই কমপ্লেক্সটি বানিয়েছো নিকেলের কোয়ালিটেটিভ টেস্টের জন্য। এখানে দেখো এই দুটি নাইট্রোজেন অ্যাটম থেকে নিকেলের ওপর ইলেকট্রন ডোনেশন হচ্ছে এবং দুটো সেপারেট কোঅর্ডিনেশন বন্ড তৈরি হচ্ছে, এই নাইট্রোজেনের সঙ্গে নিকেলের হচ্ছে, এই নাইট্রোজেনের সঙ্গে নিকেলের হচ্ছে। এদিকে আরেকটি ডিএমজি লিগ্যান্ড রয়েছে, সেখানেও দুটি সেপারেট কোঅর্ডিনেশন বন্ড এখানে তৈরি হয়েছে। তো এটি হচ্ছে একটি কিলেট। দেখো দুটো কিলেটিং লিগ্যান্ড, এখানে একটি কিলেট ফর্ম করেছে, এদিকে আরেকটি কিলেট ফর্ম করেছে। সো নিকেল ডিএমজি টু কমপ্লেক্স, এটি একটি কিলেট কমপ্লেক্স, এবং ডিএমজি হচ্ছে এটি কিলেটিং লিগ্যান্ড। তো কিলেটস ইটস ভেরি কমন ইন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি অ্যান্ড ইন অ্যাজ ওয়েল অ্যাজ ইন নেচার। নেচারে প্রচুর কিলেটস রয়েছে, যেমন একটা খুব বিখ্যাত কিলেট হচ্ছে, কিলেট কম্পাউন্ড হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের হিম প্রোটিন, যেখানে এটি একটি পলিডেন্টেড লিগ্যান্ড, টেট্রাডেন্টেড পলিডেন্টেড লিগ্যান্ড, পরফাইরিন লিগ্যান্ড। এর চারটি নাইট্রোজেন অ্যাটম একই সঙ্গে আয়রন সেন্টারের সঙ্গে বাইন্ড করে চারটি আলাদা আলাদা কোঅর্ডিনেশন বন্ড তৈরি করেছে, একে বলা হয়, অর্থাৎ এটি একটি কিলেট কম্পাউন্ড। এবারে দেখো যখনই একটি কিলেট তৈরি হচ্ছে, একাধিক সাইট, একাধিক বাইন্ডিং সাইট, একটাই লিগ্যান্ডের একাধিক বাইন্ডিং সাইট একই সঙ্গে একাধিক কোঅর্ডিনেশন বন্ড তৈরি করছে, অর্থাৎ তখনই দেখো একটা করে সাইক্লিক স্ট্রাকচার তৈরি হচ্ছে। মেটালকে নিয়ে লিগ্যান্ডটি যেন একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি করছে। এই সাইক্লিক স্ট্রাকচারটি কিন্তু কিলেট তৈরি হয়েছে তার একটা বড় প্রমাণ বা একটা বৈশিষ্ট্য। তো কিলেটিং লিগ্যান্ড binds with the central atom or ion in cyclic manner and forms ring structure. দেখো এখানে একটি রিং স্ট্রাকচার তৈরি হয়েছে, এখানে দুটো রিং স্ট্রাকচার তৈরি হয়েছে, এখানে 1 2 3 4 চারখানা রিং স্ট্রাকচার তৈরি হয়েছে। তো কিলেটিং লিগ্যান্ড গুলো যখনই বাইন্ড করে তাহলে রিং স্ট্রাকচার আমরা ফর্ম হতে দেখছি। এবারে কিলেটরা কেন এত ইম্পর্টেন্ট আর কিলেটরা কেন এত কমন, নেচারে কেন এত কমন, আমি তোমাদের একটু আগেই বললাম যে কিলেট কম্পাউন্ডরা কিন্তু নেচারে খুব কমন। কেন কমন না, কিলেট কম্পাউন্ড, কিলেট যে কমপ্লেক্সরা রয়েছে সেই কিলেটরা সাধারণ অন্য যে কোঅর্ডিনেশন কমপ্লেক্স বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তাদের থেকে অনেক বেশি স্টেবল হয়, তাদের তারা অনেক বেশি সুস্থিত এনার্জেটিক্যালি। তো এই যে ঘটনাটা, একে বলা হয় কিলেট এফেক্ট। কিলেট কমপ্লেক্সেস আর ওয়ে মোর স্টেবল দ্যান নর্মাল কমপ্লেক্সেস। কেন হয় সেটা আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। দেখো এখানে একটা কপার 2 সেন্টার, তার সঙ্গে তার ছখানা সেকেন্ডারি ভ্যালেন্সি দেখানো হয়েছে, 6টা কোঅর্ডিনেশন নাম্বার 6, তার মধ্যে 4টে স্যাটিসফাই করছে 4টে ওয়াটার মলিকুল, আর দুটোতে দুটো অ্যামোনিয়া মলিকুল লেগে আছে। তো এই হচ্ছে একটা কপারের কমপ্লেক্স। এখানে দেখো প্রত্যেকটা যে লিগ্যান্ড রয়েছে, অর্থাৎ 4টে ওয়াটার লিগ্যান্ড এবং দুটো অ্যামোনিয়া লিগ্যান্ড, প্রত্যেকে কিন্তু মনোডেন্টেড লিগ্যান্ড। এর সঙ্গে যদি আমরা ইথিলিন ডাইয়ামিন 1 ইকুইভ্যালেন্ট আমরা অ্যাড করি এর সাথে, তাহলে দুটো অ্যামোনিয়া খুলে যায় এবং এই ইথিলিন ডাইয়ামিন এখানে গিয়ে বাইডেন্টেড ফ্যাশনে বাইন্ড করে, দুটো কোঅর্ডিনেশন বন্ড একই সঙ্গে করে রিং স্ট্রাকচার তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে অংশটি কিন্তু এটি কিলেট ফর্ম করেছে। ছিল নর্মাল কমপ্লেক্স, তৈরি হলো একটা কিলেট কমপ্লেক্স। এবারে দেখো
এখানে আমরা রিয়াকশনের শুরুতে বাঁ দিকে কতগুলো ফ্রি মলিকুল আছে আমরা গুনে ফেলি। আমরা আগেই বলেছি কোঅর্ডিনেশন কম্পাউন্ড মানে সেটা একটা ডিস্টিংক্ট এন্টিটি, অর্থাৎ এই যে গোটা কমপ্লেক্সটা চারখানা জল এবং দুটো অ্যামোনিয়া লেগে থাকা অবস্থায় যে কপার, এটা একটা সেপারেট এন্টিটি, অর্থাৎ এটা একটা ফ্রি মলিকুল, প্লাস এই ইথিলিন ডায়ামিন এটা একটা ফ্রি মলিকুল। তাহলে রিয়াকশনের বাঁ দিকে রয়েছে দুটো ফ্রি মলিকুল। রিয়াকশন হয়ে যাওয়ার পরে এই কমপ্লেক্স এটি একটা ডিস্টিংক্ট এন্টিটি, প্লাস দুটো অ্যামোনিয়া হচ্ছে দুটো সেপারেট এন্টিটি, মানে তিনটে ফ্রি মলিকুল আমরা পেলাম। বাঁদিকে ছিল দুটো, এদিকে হলো তিনটে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো ফ্রি মলিকুলের সংখ্যা কিন্তু বাড়ছে যখনই কিলেট কম্পাউন্ড তৈরি হচ্ছে বা কিলেট কমপ্লেক্স তৈরি হচ্ছে। এবারে যখনই কোনো সিস্টেমে রিয়াকশনের আগে যতগুলো ফ্রি মলিকুল ছিল তারপরে রিয়াকশনের পরে ফ্রি মলিকুলের সংখ্যা বাড়ছে, এটাকে আমরা যদি একটু সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি, অর্থাৎ রিয়াকশনের আগে যা এনট্রপি ছিল রিয়াকশনের পরে কিন্তু এনট্রপি সিস্টেমে বাড়ছে। যত ফ্রি মলিকুল বাড়ছে, তত বিশৃঙ্খলা বাড়ছে, তত কিন্তু এনট্রপি বাড়ছে। অর্থাৎ যখন কিলেট তৈরি হচ্ছে, মনোডেন্টেড লিগ্যান্ড প্রতিস্থাপিত হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড বা ট্রাইডেন্টেড বা টেট্রাডেন্টেড মানে পলিডেন্টেড লিগ্যান্ড দিয়ে, তখন কিন্তু ফ্রি মলিকুলের সংখ্যা বাড়ছে, অর্থাৎ এনট্রপি বাড়ছে। এবং এনট্রপি বাড়ছে মানেই পজিটিভ চেঞ্জ ইন এনট্রপি মিনস দ্য রিয়াকশন ইজ ফিজিবল রিয়াকশন। ডেল্টা জি কমছে, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। ডেল্টা এস যদি পজিটিভ হয় তাহলে ডেল্টা জি কমছে, তাই তো? সেই জন্য এই এনট্রপির যে এফেক্ট, এই এনট্রপি এফেক্টের জন্য এক্সট্রা স্টেবিলিটি কিলেট কম্পাউন্ড গুলো হয়, এক্সট্রা স্টেবিলিটি পায়। একেই বলা হয় কিলেট এফেক্ট। তাহলে বোঝা গেল কিলেট কাদেরকে বলা হয় এবং কিলেট এফেক্ট কি, এবং কেন কিলেটরা বাকি সাধারণ কোঅর্ডিনেশন কম্পাউন্ডের থেকে বেশি স্টেবল, সেটা আমরা বুঝতে পারলাম। তো আমরা লিগ্যান্ড সম্পর্কে অনেক কিছু জানলাম, যে লিগ্যান্ড কাকে বলা হয়, আর লিগ্যান্ডের প্রকারভেদ কিভাবে করা হয়, এবং কিছু লিগ্যান্ডের কিছু স্পেশাল প্রপার্টি আমরা জানলাম। এইবারে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, দেখো যে নাম্বার অফ লিগ্যান্ড attached to the central metal atom is proportional to the coordination number of the central metal atom. কিন্তু সবসময় কোঅর্ডিনেশন নাম্বার আর নাম্বার অফ লিগ্যান্ড সমান হয় না। তার কারণ হচ্ছে পলিডেন্টেড লিগ্যান্ড রয়েছে। ধরো এই নিকেল, এই কমপ্লেক্সটার ক্ষেত্রে ধরো নিকেল ডিএমজি টু কমপ্লেক্স, এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে নিকেলের 4, কিন্তু লিগ্যান্ডের সংখ্যা কিন্তু 2, কারণ দুটো বাইডেন্টাইল লিগ্যান্ড বাইন্ড করেছে বলে 2 ইন্টু 2 কোঅর্ডিনেশন নাম্বার 4, কিন্তু লিগ্যান্ডের সংখ্যা 2, কিন্তু প্রপোর্শনাল টু নাম্বার অফ লিগ্যান্ডস। এরপরে আমরা আরো একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড দেখব, জিওমেট্রি। যেটা আমরা আগেই বলেছি যে আলফ্রেড ওয়ার্নার বলেছিলেন যে সেকেন্ডারি যে ভ্যালেন্সি তার ডিরেকশনাল প্রপার্টি রয়েছে। ডিরেকশনাল প্রপার্টি মানে দিক নির্দেশক ধর্ম, অর্থাৎ লিগ্যান্ডগুলো সেন্ট্রাল মেটাল অ্যাটমের চারিদিকে কিভাবে বাইন্ড করবে, কি জিওমেট্রিতে বাইন্ড করবে 3D স্পেসে, সেটা কিন্তু আগে থেকেই নির্ধারিত। এই ব্যাপারটি আমরা এরপরে দেখব। দেখো আমরা আগে বলেছি কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলা হয় না, কতগুলো অ্যাটম বা কতগুলো অ্যাটমের সঙ্গে সেন্ট্রাল মেটাল আয়ন বা মেটাল অ্যাটমটি ডিরেক্টলি অ্যাটাচ, সেই নাম্বারটিকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। যদি সেন্ট্রাল মেটাল অ্যাটম দুটো এরকম অ্যাটমের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড হয় তবে কোঅর্ডিনেশন নাম্বার হয় 2। যখন কোঅর্ডিনেশন নাম্বার 2 হয় তখন সাধারণত আমরা লিনিয়ার জিওমেট্রি দেখতে পাই। লিনিয়ার জিওমেট্রি তোমরা দেখো এখানে ছবিতে আমরা দেখিয়েছি, এই মাঝের যে লাল অংশটি সেটি হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম, আর এই দুদিকে দুটি লিগ্যান্ডের অ্যাটম, যে অ্যাটম মানে ডোনার অ্যাটম, ধরো যদি অ্যামোনিয়া হয় তো এটি নাইট্রোজেন। তো কোঅর্ডিনেশন নাম্বার 2 হলে সাধারণত সেই কোঅর্ডিনেশন কম্পাউন্ডটির জিওমেট্রি হয় লিনিয়ার। উদাহরণ হিসেবে বলতে পারো গোল্ডের কমপ্লেক্সগুলো সাধারণত এই ধরনের কোঅর্ডিনেশন নাম্বার 2 দেখায় এবং এগুলো লিনিয়ার হয়, যেমন ইউসিএন2।
এখানে গোল্ডের অক্সিডেশন স্টেট হচ্ছে +1, দুটো সায়ানাইড আয়ন এসে বাইন্ড করেছে। তেমনি একইভাবে সিলভারের যে কমপ্লেক্সগুলো হয় সেগুলো সাধারণত কোঅর্ডিনেশন নাম্বার 2 অনেক সময় দেখায় এবং সেগুলো লিনিয়ার হয়। যেমন হচ্ছে দেখো সিলভারের সঙ্গে দুটো অ্যামোনিয়া মলিকুল লেগে এই কম্পাউন্ডটি তৈরি করেছে, এটি হচ্ছে লিনিয়ার। কোঅর্ডিনেশন নাম্বার যখন 3 হয়, অর্থাৎ 3টি অ্যাটমের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড হয় সেন্ট্রাল মেটাল অ্যাটম, তখন তার সাধারণত তার যে জিওমেট্রি আমরা দেখতে পাই সেটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল মানে হচ্ছে যার 3টি হাত রয়েছে এমন, প্ল্যানার অর্থাৎ এটি একটি প্ল্যানার মলিকুল। তো একটি প্লেনে রয়েছে, তো এটি একটা 2D স্ট্রাকচারই বলতে পারো। একটা প্লেনে 3 দিকে 3টে লিগ্যান্ড এভাবে লেগে থাকবে। তো এই ধরনের কোঅর্ডিনেশন কম্পাউন্ড একটু রেয়ার। এই উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে মার্কারি 2 এর মানে মার্কিউরাস আয়নের সঙ্গে 3টি আয়োডাইড আয়ন মিলে যে কমপ্লেক্স তৈরি করেছে এখানে ট্রাইআইডো মার্কিউরাস কমপ্লেক্স, সেটি কিন্তু ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি দেখায়। কোঅর্ডিনেশন নাম্বার 4 যখনই হয়ে যাচ্ছে তখন কিন্তু তার দুরকম জিওমেট্রি হতে পারে। একটা খুব সহজ, সেটা হচ্ছে যে টেট্রাহেড্রাল, যেমন তোমরা জানো কার্বন sp3 কার্বনের যেমন টেট্রাহেড্রাল শেপ হয় সেরকম, এবং এটি কিন্তু বেশ কমন। কোঅর্ডিনেশন নাম্বার 4 এ টেট্রাহেড্রাল কমপ্লেক্স বেশ কমন। যেমন ধরো FeCl4 মাইনাস, এখানে আয়রন 3 স্টেটে আছে, আয়রন 3 স্টেটের সঙ্গে 3টে যদি ক্লোরাইড আয়ন লেগে যে কমপ্লেক্স তৈরি করে FeCl4 মাইনাস, সেটি টেট্রাহেড্রাল কমপ্লেক্স। ক্যাডমিয়ামের সঙ্গে যদি 4টে অ্যামোনিয়া মলিকুল লেগে যায় তো ক্যাডমিয়াম 2+ এর সঙ্গে, তাহলেও যে কমপ্লেক্সটি তৈরি করে সেটি টেট্রাহেড্রাল কমপ্লেক্স। কিছু কিছু ক্ষেত্রে কোঅর্ডিনেশন কিছু কিছু ক্ষেত্রে নয়, বেশ কিছু ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে সে অন্য আরেক ধরনের জিওমেট্রি দেখায়, সেটাকে বলা হয় স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানার মানে হচ্ছে এটি একটি প্লেনে রয়েছে এবং প্লেনের চারিদিকে 4টি লিগ্যান্ডের অ্যাটম রয়েছে, তো একে বলা হয় স্কোয়ার প্ল্যানার। তো স্কোয়ার প্ল্যানারের উদাহরণ হিসেবে বলা যেতে পারে নিকেলের বেশিরভাগ কম্পাউন্ড, নিকেলের বেশিরভাগ কমপ্লেক্স, কম্পাউন্ড নয় কমপ্লেক্স, সেগুলো কোঅর্ডিনেশন নাম্বার 4 দেখায় এবং স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি দেখায়। প্লাটিনামের কম্পাউন্ড, প্লাটিনাম PtCl4 2-, এরাও স্কোয়ার প্ল্যানার। নিকেলের নিকেল সায়ানাইড এখানে দেখানো হয়েছে এবং টেট্রাক্লোরোপ্লাটিনেট সেটি দেখানো হয়েছে। এই দুটি হচ্ছে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের উদাহরণ। তবে মনে রাখতে হবে যে নিকেল বা প্লাটিনাম হলেই যে তারা স্কোয়ার প্ল্যানার হবে এরকম কিন্তু নয়, এদের টেট্রাহেড্রাল কমপ্লেক্সও দেখা যায়। তেমনি একইভাবে তুমি এখানে ক্যাডমিয়াম ও আয়রনের আমরা দেখিয়েছি, কিন্তু ক্যাডমিয়াম বা আয়রনের কমপ্লেক্স হলেই তারা যে টেট্রাহেড্রাল হবে এরকম কিন্তু কথা নেই। কোনো কোঅর্ডিনেশন নাম্বার 4 ওয়ালা কমপ্লেক্স সেটি টেট্রাহেড্রাল হবে না স্কোয়ার প্ল্যানার হবে, সেটা ডিপেন্ড করছে, সেটা বোঝাতে গেলে আমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ডের বন্ডিং নিয়ে আলোচনা করতে হবে, যেটি আমরা এই ক্লাসে করব না। তো যখন তোমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়বে তখন তোমরা এই কেন টেট্রাহেড্রাল হয় বা কেন স্কোয়ার প্ল্যানার হয় কোনো কোঅর্ডিনেশন নাম্বার 4 ওয়ালা কম্পাউন্ড, সেটা তোমরা ডিটেলসে জানবে। যাই হোক, কোঅর্ডিনেশন নাম্বার 5 যখন হয় তখন তারাও সেটিও দুরকম জিওমেট্রি সাধারণত দেখিয়ে থাকে। একটি হচ্ছে স্কোয়ার পিরামিডাল আর একটি হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। স্কোয়ার পিরামিডাল হচ্ছে একটা প্লেন, সেই প্লেনে 4 কোণায় 4টি লিগ্যান্ড লেগে থাকবে, লিগ্যান্ড বলবো না, 4টি অ্যাটম কোঅর্ডিনেট করবে মেটাল সেন্টারের সাথে, আর তার সঙ্গে লম্বভাবে ওই প্লেনের সাথে লম্বভাবে আরেকটি বন্ড, কোঅর্ডিনেশন বন্ড তৈরি করবে। অর্থাৎ 5টা যে অ্যাটম ডিরেক্টলি অ্যাটাচ টু দ্য সেন্ট্রাল অ্যাটম, তার 4টি একই প্লেনে থাকবে এবং সেই প্লেনের সঙ্গে লম্বভাবে পঞ্চম অ্যাটমটি থাকবে। তো এই ধরনের জিওমেট্রিকে বলা হয় স্কোয়ার পিরামিডাল। দেখো 4 কোণা পিরামিডের মতো, এখান থেকে যদি তুমি একটা করে লাইন টেনে দাও এই মাঝের যে উল্লম্ব অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিস থেকে, তাহলে দেখবে একটা পিরামিডের মতো দেখতে লাগছে এবং তার নিচের যে তলটা রয়েছে সেটি চতুষ্কোণ বলে, সেটাকে বলা হচ্ছে স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচার। তো স্কোয়ার পিরামিডাল কমপ্লেক্সের একটা উদাহরণ এখানে দেখানো হয়েছে। দেখো একটা কোবাল্ট সেন্টার, কোবাল্ট 2 সেন্টার, তার সঙ্গে PHCN অর্থাৎ
পিএইচসিএন, পিএইচ মানে ফিনাইল রিং, ফিনাইল রিং এর সঙ্গে একটা সায়ানাইড গ্রুপ রয়েছে, বেনজোনাইট্রাইল বলা হয়। তো সে কোবাল্ট 2 এর সঙ্গে যদি 5খানা এরকম মলিকুল লেগে যায়, তবে যে কমপ্লেক্সটা তৈরি হয় সেটা হচ্ছে স্কোয়ার পিরামিডাল হয়। তেমনি কোঅর্ডিনেশন নাম্বার 5 হলেও আরেক ধরনের জিওমেট্রি দেখা যায়, সেটাকে বলা হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল মানে 3টি হাত, অর্থাৎ ত্রিভুজের মতো রয়েছে, দেখো একটি প্লেন রয়েছে যার 3 কোণায় 3টি অ্যাটম বাইন্ড করে আছে, এবং তার সঙ্গে লম্বভাবে এই প্লেনটার তো দুটো, এই প্লেনের ওপর যদি লম্ব টানো তাহলে উপরের দিকেও টানা যায়, প্লেনের নিচের দিকেও টানা যায়। যেমন স্কোয়ার পিরামিডালের ক্ষেত্রে ওপর দিকেই শুধু টেনেছি, বা ওপর নিচ ম্যাটার করে না, মানে একই দিকে টেনেছি, দুদিকে দুটো লম্ব টানা যায়। এই এই দুটি লম্ব বরাবর আরো দুখানা অ্যাটম কিন্তু সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যদি অ্যাটাচ হয়, তাহলে সেই যে জিওমেট্রিটা তৈরি হয় তাকে বলা হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল। দেখো তুমি যদি সেন্ট্রাল প্লেনটাকে নিয়ে এই উপরের অ্যাক্সিস থেকে এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট থেকে যদি তুমি লাইন টানো, তাহলে মনে হবে যে একটি প্লেনের উপর এদিকে একটি পিরামিড, এদিকে একটি পিরামিড তৈরি হয়েছে, এবং সেই পিরামিডের যে তলটা রয়েছে, তল মানে যে বেসটা রয়েছে, যে বেসটা ত্রিভুজের মতো দেখতে বলে ট্রাইগোনাল। একটি ট্রাইগোনাল প্লেনের উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, সেই জন্য ট্রাইগোনাল বাই পিরামিড। তো টিবিপি বলা হয়, টিবিপি স্ট্রাকচার। তো টিবিপি স্ট্রাকচারের উদাহরণ কি না, আয়রন পেন্টাকার্বনিল, এখানে আয়রনের চার্জ 0, মানে এটি এলিমেন্টাল বলবো না, মানে এর এর অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। তার সঙ্গে 5টি নিউট্রাল মলিকুল কার্বনিল, অর্থাৎ কার্বন মনোক্সাইড, সেটিও নিউট্রাল মলিকুল, সেটি যদি লেগে থাকে তবে সেটি একটি ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রিতে কমপ্লেক্স তৈরি করে। নিকেলের সঙ্গে যদি নিকেল 2+ সঙ্গে যদি 5টা সায়ানাইড আয়ন লেগে কমপ্লেক্স তৈরি করে NiCN5 3-, তারও কিন্তু জিওমেট্রি হয় ট্রাইগোনাল বাইপিরামিড। তেমনি কোঅর্ডিনেশন নাম্বার যখন 6, তখন এর একাধিক জিওমেট্রি দেখাতে পারে, কিন্তু সব থেকে কমন যেটা সেটা হচ্ছে অক্টাহেড্রাল জিওমেট্রি। অক্টাহেড্রাল, যাকে বাংলায় বলা হয় অষ্টতলক, মানে 8টি তল আছে। এর কি না, একটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স ধরো, তার উপরের উল্লম্বভাবে একটি আর নিচে উল্লম্বভাবে একটি, লম্বভাবে দুখানা যদি আরো পয়েন্ট আমরা যোগ করি, তো এই 6খানা যে পয়েন্ট রয়েছে সাদা, সেই 6খানি পয়েন্টেতে 6টি অ্যাটম সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে কোঅর্ডিনেট করতে পারে। তো এই যে জিওমেট্রিটাকে বলা হয় অক্টাহেড্রাল জিওমেট্রি। কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে সাধারণত সেই ধরনের কমপ্লেক্সগুলোর জিওমেট্রি হয় অক্টাহেড্রাল। অন্য ধরনের জিওমেট্রি হতে পারে, সেই আলোচনায় আমরা যাচ্ছি না। মোস্ট কমন জিওমেট্রি ফর দ্য কোঅর্ডিনেশন নাম্বার 6 কম্পাউন্ডস ইজ অক্টাহেড্রাল। তো আমাদের এই পর্বে আমরা কি কি শিখলাম না, কোঅর্ডিনেশন কম্পাউন্ড কাদেরকে বলা হয়, কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে বোঝার জন্য আলফ্রেড ওয়ার্নার আমাদেরকে তার যে পস্টুলেট দিয়েছেন, সেই পস্টুলেটগুলো আমরা আলোচনা করলাম, এবং তারপর আমরা দেখলাম যে লিগ্যান্ড কাকে বলা হয়, লিগ্যান্ড কি কি ধরনের হয়, তার বিভিন্ন রকম শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করলাম, কিছু স্পেশাল লিগ্যান্ডের কিছু স্পেশাল প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করলাম, কিলেটস কাকে বলে আমরা জানলাম, কিলেটসটা কেন স্টেবল হয় সেটা আমরা মোটামুটি বুঝলাম, এবং আমরা দেখলাম যে বিভিন্ন কোঅর্ডিনেশন নাম্বারে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের জিওমেট্রি কেমন হয় সেটাও আমরা শিখলাম। আশা করি তোমাদের এই ক্লাসটি কাজে লাগবে। ধন্যবাদ।